হিরো আলমও তো আমাদের ঢাকা গুলশানের যে আসন থেকে এমপি ইলেকশন করেছিল, আপনাদের মনে আছে কিনা? ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা, আমি খুব নিরপেক্ষ একটা কথা বলবো, এটা সাধারণ মানুষের জন্য এটা বোঝাবুঝিতে কিন্তু প্রচুর ঘাটতি আছে, এটা একদম স্পষ্টত। কারণ এই ইলেকশন হয়েছে, আদালতের কাছে গেছেন, যেটা উনি যেতেই পারেন, উনার ন্যায্য অধিকার, এবং এর পরবর্তীতে আদালতও যখন রায় দেয় এবং মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায়, এটা কিন্তু আসলে একটা জটিল সমীকরণ। কারণ আদালতই বা এই রায়টা কেন এরকম ভাবে দেয়, এটা একটা প্রশ্ন। এইরকম একটা রায় কিভাবে ঘোষিত হলো যেটা জনমনের কাছে বা এমনকি খোদ উপদেষ্টার কাছেই পরিষ্কার না, সেটা আসলে আমার কাছে একটা প্রশ্নকর বিষয়, আসলেই বিস্ময়কর বিষয়। কারণ দেখেন, আমার তখন মনে হচ্ছে হিরো আলমও তো আমাদের ঢাকা গুলশানের যে আসন থেকে এমপি ইলেকশন করেছিল, আপনাদের মনে আছে কিনা? ওনার অপোজিশন ছিল আরাফাত, প্রাক্তন উনি প্রতিমন্ত্রী। তো এখন ঘটনা হয়েছে কি, এটা একটা বিষয় আমার কাছে আসলে একজন নাগরিক হিসেবে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার না। একটা হচ্ছে আদালতের রায় হয়েছে, আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেন যে দাবিটা করছেন, এটা শপথ গ্রহণ করানো, এটা কিন্তু আমাদের মানতে হবে, কারণ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকলে আমাদের এটা মানতে হবে। এটা যেমন একটা সত্য, একইভাবে এটাও খুবই সত্য যে যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন তাহলে আমরা কিভাবে এটাকে বাস্তবায়ন করব, এটা একটা টেকনিক্যাল। তার জন্য তো আদালতের কাছে ফিরে যাওয়া, আবার ফিরে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে রায়টা দিলেন, সেক্ষেত্রে আদালতই পারে কিন্তু আমাদেরকে একটা সুদিক নির্দেশনা দিতে। কেন এটা নেওয়া হচ্ছে না? এবার আসেন এই প্রশ্নের উত্তর দিই, কেন নেওয়া হচ্ছে না। দেখুন, আমরা নাগরিক হিসেবে কিছু বিষয় খুব ভালো স্পষ্ট বুঝতে পারি, আমরা রাজনীতির সমীকরণগুলো বুঝতে পারি, আমরা খুব স্পষ্টত বুঝতে পারি যে এখানে কিংস পার্টি বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, প্রত্যেকটা পার্টির মোটামুটি বোঝাবুঝি আমাদের কিন্তু আছে। এবং আমরা এও বুঝতে পারি যে এখানে একটা কালক্ষেপণ প্রক্রিয়া আছে, এখানে একটা দ্বন্দ্ব তৈরি করার প্রক্রিয়াও বিদ্যমান। আপনি খেয়াল করে দেখবেন, মানে কার সাথে কার দ্বন্দ্ব, আমি সেটা বলছি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে, একটা থাকে উইদিন দ্য পার্টি, আর একটা থাকে এক্সটার্নাল পার্টি। আপনি খেয়াল করে দেখবেন যে এই তো দুদিন আগেই আমাদের তথ্য উপদেষ্টা উনি জগন্নাথের সমস্যা সমাধান করতে যে কাজটি হয়েছে, ভীষণ কোনো নাগরিকের সুনাগরিকের কাজ এটি হয়নি, কোনো ধরনের আঘাত, সেটা বোতল হোক আর যাই হোক, এটা 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 আমি সমর্থন করি না, এটা আমি স্পষ্ট বলছি। কিন্তু দেখেন, ওখানেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আবার আমরা খোঁজ পাচ্ছি খোদ এনসিপির ভিতরেও কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানে পত্র পত্রিকা মারফত আমরা যেটা জানতে চাচ্ছি। অন দ্য কন্ট্রারি, বিএনপির সাথে দ্বন্দ্ব তো স্বাভাবিকভাবেই কামনীয় কেন? কারণ আপনার তো একটা বিরোধী দল লাগবে, আপনার যখন প্রধান বিরোধী দল হিসেবে কাউকে না কাউকে তো লাগবে। সরকারের সাথে বিএনপির নাকি এনসিপির প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা আছে তাদের সাথে বিএনপি? এখন সরকারের মধ্যেই তো আসলে এনসিপির প্রতিনিধিও আছে, সরকারের মধ্যেও আবার সরকার আছে, সরকারের মধ্যে ছায়া সরকারও আছে। অর্থাৎ এখানে একটা সমীকরণ দিয়ে এটাকে বোঝার কোনো সুযোগ আসলে অবশ্যই সরকারে যারা আছে সবার ভূমিকাকে কি এক কাতারে আনা যায়, নাকি যারা এনসিপি সহযোগী, হ্যাঁ তারা এনসিপি না কিন্তু তারা ওই একই শক্তির অংশ সরকারে আছে, তাদের ভূমিকা এবং অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা কি একরকম? না, একদমই না, একদমই না। আমি একেবারে মানে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এই যে পুরো প্রসঙ্গটা নিয়ে একটা আলাপ হচ্ছে, আমার কাছে এই আলাপটা অপ্রাসঙ্গিক মনে হয়। এতে করে কি হচ্ছে জানেন, এতে করে ওই উত্তর সিটির যেই মানুষগুলো আছে, যেখানে রাস্তা খনন থেকে শুরু করে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেই মানুষগুলো কিন্তু দুর্ভোগ ভোগ করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল সরকারের কাছে, সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল রাষ্ট্রের কাছে। কিন্তু খুব দুঃখজনক যে এখানে যেটা হচ্ছে যে একটা ক্ষমতার কে আসীন হবেন, কার ক্ষমতার দাম্ভিকতা টিকে থাকবে, সেটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। আরেকটা এইরকম একটা সিচুয়েশন আমরা এর আগে আইনি এবং আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাবান হয়েছেন, তাকেই তো মেনে নেওয়া সেটা বৈধ, সেটা অবশ্যই বৈধ, এটা আপনাকে মানতে হবে, যেহেতু আদালতের ক্ষমতা দিয়ে হয়েছে উনি বৈধ, এ বিষয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নেই। নানান